নীলা মুচকি হাসে। ডক্টর বলছে আমি ভালো হবে। আর রাবি এর কথা শুনেই বোঝা যাচ্ছে, কারণ সে স্বাভাবিক করে কথা বলতে পারছে। রাহি নামের পাগলটা হাসতে হাসতে বেরিয়ে যায়। আবি দেখে নীলার হাত অনেকগুলো শপিং ব্যাগ। পিছনে দুজন ছেলে দাঁড়িয়ে আছে। চিকুন গোফের ছেলেটা দাঁড়িয়ে আছে হাতে কাস্তে নিয়ে, আরেকজন মোটা সে হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে চিকন ছেলেটা সেলুনি। আর পাশেরটা কথা নীলা ছেড়া কেউ জানে না। নীলা আবির মাথায় আর দাঁড়িয়ে হাত দিয়ে বলে, তোমাকে একদম হিরোর মতো করে দিব। পেছনে দেখেছো ছেলেরা দাঁড়িয়ে আছে, সব কিছু পরিপাটি করে দেবে। একজন চুলদাড়ি কাটে, আরেকজন ফ্যাশন ডিজাইনার, তোমাকে পুরো হিরোদের মতো বানিয়ে দেবে। তোমার জন্য নতুন ড্রেস এনেছি, পরিয়ে আমাদের বাসায় নিয়ে যাব। তোমার বন্ধুকেও নিব, কিন্তু তোমার বন্ধু তো চলেই গেল। আমার মনে হয় সে আমাকে পছন্দ করে না। তোমার ভার্সিটির সামনে আর থাকতে হবে না। নীলা চিকন গোফের ছেলেটাকে ইশারা করে আবির চুল দাড়ি কাটার জন্য, কিন্তু আবি জোরে চিৎকার দিয়ে বেড থেকে পালানোর চেষ্টা করে। কিছুতেই ওকে সামলানো যাচ্ছে না। ডক্টররা দৌড়ে আসে। ঘুমের ইঞ্জেকশন দিতে যেও ব্যর্থ হয়। দরজা আটকে দেয় ডক্টররা। পুরো রুমে সে ছুটোছুটি করতে থাকে। শেষে নীলা আবি এর কাছে যায়। নীলা ওর হাত ধরে বলে, আচ্ছা, তোমার সব কাটতে হবে না, একটু ছোট করো। চুলগুলো উপরে বেঁধে রেখো, আর দাড়িটা একটু ছোট করে সাইজ করে নাও। একদম সবই কাটা লাগবে না, ঠিক আছে? ঠিক আছে। আসো, তুমি বিছানায় বসো, আমি তোমার হাত ধরে রাখছি। সব কিছু কাটবে না, শুধু ঠিক মতো সাইজ করে দেবে। আবি বিছানায় যেয়ে বসে। চিকন ছেলেটা কোনো রকমে খুব সীমিতভাবে আবি পাগলটার চুল আর দাড়ি কেটে দেয়। মোটামুটি ভালোই লাগে নীলার এমন কাটিংয়ে। নীলা মুচকে হাসতে থাকে। ডক্টরদের বলে, এখানে জামা কাপড় আছে, ওকে পরিয়ে দিই। আমি ওকে আমার বাসায় নিয়ে যাব। শোনো আবি, তুমি কিন্তু একদমই দুষ্টুমি করবে না। আমার বাবা অনেক ভালো, তোমাকে অনেক আদর করবে। তোমাকে হিরোদের মতো দেখতে লাগবে। আবি কিছু বলে না। মুচকি হাসলো একটু। কোনো রকমের দাড়ি গুফ আর চুল কাটা হয়েছে। ডক্টরদের সাথে ফ্যাশনের ছেলেটা আবিকে নিয়ে অন্য রুমে যায়। বেশ কিছু সময় পর আবিকে নীলার সামনে আনা হয়। সাদা শার্টের উপরে কালো স্যুট, কালো টাইট প্যান্টের সাথে সাদা মোজার কালো দামি শু, বাম হাতে দামি ঘড়ি, চুলে জেল দিয়ে মাথার মাঝখানে ছোট করে খোপা বানিয়ে দেওয়া হয়েছে। দাড়িগুলো বেশ গোছালোভাবে চিরুনি দিয়ে গুছিয়ে রাখা হয়েছে। হুট করে দেখেই সবাই বলবে আবি একজন পেশাদার বিজনেসম্যান। নীলা হাঁ করে তাকিয়ে থাকে আবির দিকে। গা থেকে বডি স্প্রের কড়া সেন্ট নীলার নাকে আসে। নীলা পা থেকে মাথা অবধি দেখে। নীলা কখনো ভাবেইনি আবিকে এভাবে দেখবে। যেন মনে হচ্ছে কোনো বলিউড মুভির হিরোদের মতো। নীলা আবির কাছে যায়, ওর হাত ধরে। আবি নীলাকে দেখে চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকে। সেজন্য ডক্টর বলেছে আবিকে যদি শান্ত রাখা হয় তবে তা নীলাকে ওর সামনে আনা দরকার। নীলা পারবে ওকে সুস্থ করতে। নীলা ওকে নিয়ে বের হয়। রাত ৯টা বাজে। দুইতলা বাড়ির ভিতর থেকে একজন কালো কোট মুখে মাস্ক পরে বের হচ্ছে। বাড়ি থেকে কিছু দূর আসার পর লেটার বক্স দেখতে পায় সেই অচেনা আগন্তুক ব্যক্তিটি। লেটার বক্সের দিকে এগিয়ে যায়। লেটার বক্সের সামনে কিছু সময় দাঁড়িয়ে আছে আর আশেপাশে তাকায়। আগন্তুক অনেকটা দূরে একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। গাড়ির মধ্যে বসে থাকা একজন ব্যক্তির দিকে আগন্তুক ব্যক্তিটি খুব ভালো করে চেনে। শুধু সে নয়, দেশে অনেক লোকই তাকে চেনে। আগন্তুক কিছু সময় তাকিয়ে দেখে লেটার বক্সে জোরে একটি বাড়ি দেয় লোহার রড দিয়ে। লেটার বক্স ভেঙে পড়ে। আগন্তুক দেখে একটা লাল খাম সাথে কালো গোলাপ। আগন্তুক মুচকে হাসলো। একটা লাল খাম, একটা সাদা কাগজে কিছু লেখা, একটা কালো গোলাপ, দূরে থাকা একটাই কালো গাড়ি, একটাই কালো রাত মনে করিয়ে দেয় হিংস্রতা। লাল খামটি হাতে নেয়, ওপরে লেখা মেহরাব। আগন্তুক দূরে দাঁড়িয়ে থাকা গাড়ির দিকে তাকায়। মেহরা সাহেব বসে আছে। আগন্তুক ব্যক্তিটার দিকে মুচকি হেসে গাড়ি চালিয়ে চলে যায়। মেহরা সাহেব ভাবে নিলয়কে শেষ করে এটি একটি গোটির চাল। নিলয়ের বোন, তাকে আমি সবকিছু দিয়ে তৈরি করেছি। সে রাফিয়ানকে ধ্বংস করবে, আর এটাই হলো নিলয়ের বোন। লেটার বক্স থেকে অচেনা আগন্তুক একটি লাল খামে মোড়া সাদা কাগজ দেখতে পায়।
কোটের পকেট থেকে একটা সিগারেট জ্বালিয়ে মাথার হুড টুপি আর রোগটেও নিচে নামিয়ে নেয়। মাস্ক খুলে সিগারেটে কয়েকটা দিয়ে কালো পিচঢালার রাস্তায় ছুঁড়ে মারে। মাস্কটা আবারও পড়ে যায়। লেটারটি ভাঁজ খুলে ও কালো গোলাপটাও ছুঁড়ে ফেলে বহুদূর। কাগজের লেখাগুলো উপর চোখ বোলাতে থাকে। শূন্যতাকে নয়, বরং নিজের অস্তিত্বকে প্রাধান্য দাও। শূন্যতা তোমাকে স্পর্শ করার আগে তুমি তোমার অস্তিত্বকে হিংস্র করো। তোমার খুব কাছের একজন শত্রু যে তোমার আশেপাশে আছে, নাম সালমান। খুঁজে নাও নিজের শিকার। তারপর খামের নিচে লাল রং দিয়ে লেখা, ওয়েলকাম রাফিয়ান। আগন্তুক রাফিয়ান তার পকেট থেকে লাইটার বের করে চিঠিটা জ্বালিয়ে দেয়। পকেটে হাত দিয়ে গুছিয়ে নিয়ে সে নিজের বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। মেহরাব সাহেব বাড়ির মধ্যে প্রবেশ করে। গাড়ি থেকে নামতেই বাড়ির ভিতর থেকে জোরে জোরে হাসি শব্দ আর কেমন যেন ভাঙচুরের শব্দ শোনা যায়। মেহরাব সাহেব তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করে। দেখুন ওর প্রিয় ফুলদানি একটা অচেনা ছেলে ফ্লোরে ছুঁড়ে মারছে। সামনে নীলা দাঁড়িয়ে হাসছে। মেহরাব সাহেব নীলা বলে ডাকতেই আবি নামের নতুন ছেলেটা দৌড়ে নীলার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। নীলা বলে, ভয় পেও না আবি, ইনি আমার বাবা, খুব ভালো একজন মানুষ। বর্তমানে তিনি দেশের একজন মন্ত্রী। তুমি ভয় পাচ্ছ কেন? আবি নীলার হাত শক্ত করে ধরে মেহরাব সাহেবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেহরাব সাহেব ছেলেটার দিকে তাকায়। চুলগুলো বেশ লম্বা, তবে গুছিয়ে মাথার উপরে বাঁধা আছে, আর দাড়ি গোঁফ এতটাই বড় যে ঠিকমতো চেনা যাচ্ছে না ছেলেটার মুখটা দেখতে কেমন। তবে সবকিছু বেশ পরিপাটি করে রাখা, দেখতে স্মার্ট লাগছে। কেউ আসলে ও হলো আমার একজন পুরনো বন্ধু, অনেকদিন গ্রামে থাকতো, তাই নিয়ে এসছি। বুঝতেই পারছো গ্রাম থেকে আসা ছেলেরা কেমন হয়। তোমাকে ভয় পাচ্ছে। ওর নাম আবি। আবি? নামটা তো বেশ। ছেলেটা দেখতে যেমন তার থেকে বেশি ভীতু। নেশাচর হিসেবে কাজে লাগবে। আহ বাবা, তুমি না সবসময় যাকে দেখো তাকে নিজের কাজে লাগাও। আচ্ছা, পরে কথা হবে, তোরা গল্প কর। মেহরাব সাহেব চলে গেল। আবি তখনও নীলার হাত ধরে আছে। নীলা ওকে টেনে সামনে আনে। আবি ওর হাত ধরে সোফায় নিয়ে বসে। নীলা আবির পাশে বসতেই আবি নীলাকে অবাক করে দিয়ে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। নীলা কিছু সময় বোকার মতো চেয়ে থাকে ওর দিকে। হাত দুটো পায়ের ফাঁকে দিয়ে একদম বাচ্চাদের মতো ছোট হয়ে একপাশে কাত হয়ে শুয়ে পড়ে। নীলা কিছু বলতে যেও পারল না। মুচকি হাসলো ও। আবি ওর মুখের দিকে তাকায়, হাসি হাসি মুখে বলে, তোমার এভাবে থাকতে ভালো লাগছে? আবি কোনো কথা বলে না, মাথা নাড়ায়। নীলা আর কিছু না বলে হঠাৎ করেই যেন নীলয়ের কথাগুলো মনে পড়তে থাকে নীলার। স্কুলে পড়ার সময় নীলয় একদিন চুইংগা মারেনি। নীলার পাশে এসে বসে থাকে। নীলা তখন নীলয়ের দিকে তাকিয়ে বলে, আমার আজকে চুইংগাম কই? নীলয় কোনো কথা বলেনি। নীলা ও তাকায় ওর দিকে। নীলয় কেমন যেন কাঁদতে থাকে। নীলা নীলয়ের হাত স্পর্শ করতেই নীলয় কোনো না কথা না বলে নীলার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। দুই পায়ের ফাঁকে দুই হাত গুজে দিয়ে ডান পাশে কাঁধ হয়ে শুয়ে পড়ে। পিটপিট করে সামনে তাকিয়ে থাকে নীলয়। নীলা কয়েকবার ডাক দেয় নীলয়কে। নীলয়কে কোনো কথা বলেনি। নীলা প্রশ্ন করে, তোমার কি এভাবে শুয়ে থাকতে ভালো লাগছে? নীলয় মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নীলা তখনই ওর হাত নীলয়ের মাথা রাখতেই দেখে নীলয়ের গা জোরে পড়ে যাচ্ছে। নীলা নীলয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, তোমার তো জ্বর এসছে, এভাবে স্কুলে কেন এসছো? কিভাবে জ্বর বাঁধলে? নীলয় কিছু সময় চুপ থেকে বলে, তোমাকে দেখতে এসেছি। আচ্ছা নীলা, আমি যদি বড় হয়ে তোমার কোলে এইভাবে মাথা রাখি, তুমি কি রাগ করবে? নীলা মুচকি হেসে নীলয়ের চুল টেনে দিয়ে বলে, আগে বড় হও, আমার সাথে থেকো, তখন তুমি নিজেই দেখবা আমি রাগ করি কিনা। নীলয় চোখ বন্ধ করে বলে। নীলা খুব রাগ করে বলে, পাগল নাকি তুমি? তুমি ছাড়া এভাবে কেউ কোনোদিন সুযোগই পাবে না। নীলা বুকটা ধক করে ওঠে। ছোটবেলার সব স্মৃতি চাইলেও সে বলতে পারছে না। বর্তমানে কোনো কোনো অসময় ঘটনার নীলার পুরনো দিনের কথাগুলো যা নীলয়ের সাথে কাটিয়েছিল সবগুলো এক এক করে কাকতালীয়ভাবে সামনে আসছে। নীলা কি করবে? নীলয়ের জায়গায় আজ অন্য কেউ তার কোলে মাথা রেখে শুয়ে আছে।
নীলা আবির দিকে তাকায়। কখন যে আবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে খেয়ালই করেনি। সাথে সাথেই আবিকে কোল থেকে উঠিয়ে দাঁড়িয়ে যায়। আবি নীলার দিকে বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা কিছুক্ষণ পর আবির দিকে তাকিয়ে ওকে মনে মনে বলে, ওর তো কোনো দোষ নেই। সে তো আর স্বাভাবিক মানুষদের মতো না। সে কি করলো কিছুই তোর মনে থাকবে না। যেটা ভালো লাগছে বাচ্চাদের মতো সেগুলোই করছে। নীলা আবির কাছে যায়, হাত ধরে মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলে, তুমি থাকো, এখান থেকে কোথাও যাবে না, আমি আসছি। নীলা দৌড়ে ওর রুমে চলে যায়। খুব কাঁদতে ইচ্ছে করছে। কেন হলো এমন? নিলয় কোথায়? সে তো তার প্রতিশ্রুতি রেখেছিল। আমি হারিয়ে গিয়েছিলাম তার থেকে ঠিকই। আমাকে খুঁজে বের করে আমার কাছে এসেছিল। কেন এমন করলাম আমি? আমি তো চাইলেই তাকে ভালো করে নিতে পারতাম। কেন এমন হলো? বাবা কেন এমন করেছিল আমার সাথে? নীলা আয়নার সামনে বসে বসে কাঁদছে। আবি উপরের দিকে তাকিয়ে আছে, নীলার চলে যাওয়ার দিকে চেয়ে আছে ও। কিছু সময় এভাবে বসে থাকার পর সোফা থেকে উঠে দাঁড়ায়, ধীর পায়ে উপরে ঘরের দিকে আসে। হাঁটতে হাঁটতে মেহরাব সাহেবের রুমের দিকে এগিয়ে যায়। মেহরাব সাহেব বিছানায় বসে ফোনে কথা বলছে। দেখো জয়, আমি কিচ্ছু জানি না, শুনতেই চাই না এমন কোনো কথা। নিলয়ের খবর আমার চাই, আর ওর অস্তিত্ব আমি অনুভব করছি। ওকে খুঁজে বের করো, নাহলে আমি শান্তি পাবো না। মেহরাব সাহেব দেখে দরজার কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। ফোন কেটে দেয়। মেহরাব সাহেব জোরে বলে ওঠে, কে কে ওখানে? ভিতরে আসো। আবি ভিতরে প্রবেশ করে। মেহরাব সাহেব বলে, ও তুমি? তা এখানে কেন? জানো না অন্যের কথা শোনা অভদ্রতা? কিছু বলবে? আবি মাথা নাড়িয়ে না বলে। কিছু সময় মেহরাব সাহেবের দিকে আবি তাকিয়ে চলে আসবে, তখনই আবি বলে, রহস্যের বেড়াজালে আটকে যায় সহজে, কিন্তু আমরা এটা জানি না রহস্য যতটা কঠিন ভাবি ঠিক ততটা কঠিন নয়। রহস্য থাকে একটি ধাঁধার মতো। ধাঁধা যতক্ষণ না বোঝা যায় ততক্ষণ অবধি ধাঁধার উত্তর থাকে খুবই কঠিন। তেমনি রহস্যও এরকমই, যা দেখা যায় তা হয় না, আর যা ভাবা হয় তা হয় না। আপনি চাইলে একটু খুঁজে দেখুন, আপনার অবগত রহস্য আপনার সামনেই। আবি কথাটা বলে ঘুরে তাকায় মেহরাব সাহেবের দিকে। মেহরাব সাহেব হন্তভম্ব হয়ে তাকিয়ে থাকে আবির দিকে। খানিকটা আগে মেহরাব সাহেব ছেলেটাকে ভীতু ভেবে তাচ্ছিল্যে হাসি দিয়ে চলে আসে, কিন্তু না, ছেলেটার কথার মাঝেই রহস্য ঘুরপাক খাচ্ছে। আসলেই তো, নিলয়কে যেমনটা ভাবা হচ্ছে হয়তো সে তেমন না। হতে পারে সে আমাকে রোজ দেখে, আবার না, সময় হয়ে এসেছে মাইন্ড গেমের শেষ গুটিটা জায়গা মতো চাল দেওয়ার, যেখানে থাকবে সব পাকা গুটি, কিন্তু আমার থাকবে এমন একটা বুদ্ধিমত্ত চাল যার গেমটা আমি নিজেই ওভার করব। শেষটা হবে আমার উইনের উদযাপন। নিলয়, তোমার সাথে আমি মাইন্ড গেম খেলতে প্রস্তুত। এই নাদান আবিকে দিয়েই কাজ হবে। জয়, ফায়াজ, সাকিব বা সালমানের দিয়ে কোনো কাজ নেই। আর ওদেরকে তো একে একে আমার রাস্তা থেকে সরিয়ে ফেলবো। আবির কথায় স্মার্টনেস আছে যা আমাকে মাতিয়ে দিয়েছে। ওকে আমার সাথে রেখে নিজের মতো করে পরিচালনা করব। আর এই মেহরাব সাহেব মানুষ চিনতে ভুল করে না, তাকে আমার কাছে কাজে লাগাতেই হবে, যেটা ডিলের কাছেও গোপন থাকবে। নীলা তো জানে না আমি একজন খুনি, তাই যদি সে জানে আমি আবিকে আমার কাজে ব্যবহার করছি, সে আমাকে ভুল বুঝবে। নীলয়, ওয়েলকাম টু মাই মাইন্ড সিটি। তোমার জন্য আবি আর তোমারই বোন আমার কাছে আছে, আর শেষ চালাচ্ছে তোমার মা। সবকিছু জানবে যখন তোমাকে আমি খুঁজে পাবো, আর আবার মাইন্ড গেম সিটিতে তোমাকে নিয়ে খেলবো। তোমার নাম কি যেন বলেছিলে? আবি। মনে পড়েছে। আচ্ছা, তুমি কি করো? কিছু না, গ্রাম থেকে কাজের জন্য এসেছি। পড়াশোনা। গুড। তুমি বেশ স্মার্ট করে কথা বলো, আমার পছন্দ হয়েছে। খুব বুদ্ধিমান মনে হচ্ছে তুমি। আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে? নীলা যদি বলে। আচ্ছা, আমি ম্যানেজ করে নিব। আবি মেহরাব সাহেবের রুম থেকে বের হয়, মাথাটা কয়েকবার নাড়িয়ে মুচকে হাসলো। আশেপাশে তাকিয়ে তাড়াতাড়ি সোফাতে যে বসে। এদিকে নীলা আয়নার সামনে বসে কখন যে নীলার জন্য কেঁদে ফেলেছে সে বুঝতেই পারেনি। আবি ছেলেটাকে কেমন যেন দেখলে ওর মায়া লাগে, তাই পাগল থেকে ওকে ভালো করার চেষ্টা করেছে। ওর বাবার থেকে তার পাগল পরিচয় গোপন রেখেছে, যেন ওর বাবা বাড়ি থেকে তাড়িয়ে না দেয়।
মেহের সাহেবের হুট করে সবকিছু যেন কেমন ভালো লাগা শুরু করেছে। নিলয় বোনকে দিয়ে সে সালমানকে মারবে, আবিকে দিয়ে নিলয়ের বন্ধু রাহাতকে খুঁজবে। জয়দের বলবে না কখনো আবি আর নিলয়ের বোনের কথা। রাফিয়ানের শহরে মাইন্ড গেমে থাকে না কোনো বন্ধু, থাকে না কোনো আপনজন। মাইন্ড গেম তো কেবল আপনজনদের উপরেই খেলতে হয়, না হলে মজা নেই। আমি চাই আমার নিজস্ব রাজত্ব, যেখানে আমিই থাকবো একা রাজ্য জুড়ে। তারপর আবি আর নিলয়ের বোনকেও আমি নিজ হাতে শেষ করব। তখন আমার পাশে কেবল আমিই থাকবো। নীলাকে এসব একদমই বলা যাবে না। ওদিকে নীলা ভাবছে আবিকে সে ঠিক করে তুলবে। সে যে একজন পাগল, এ বাড়িতে কাউকে এ ব্যাপারে বলবে না। বাবাকে তো সে কখনোই বলবে না। আবিকে ভালো করে সে নিলয়কে খুঁজতে বের হবে। কথাগুলো ভাবতে ভাবতে রুম থেকে বের করে হয়। আবিকে সে ওভাবে বসে থাকতে দেখে নীলা খুশি হয়। ওর কথা আবি মনোযোগ দিয়ে পালন করছে। রাফি ভার্সিটির দিকে এগিয়ে যাচ্ছে। গেটের কাছে এসে দেখে পাগল দুজনের মধ্যে একজন মাথা নিচু করে বসে আছে। রাফির পরনে পুরনো একটি প্যান্ট আর ফ্যাকাশে হওয়া সাদা রঙের একটি ঢিলেঢালা শার্ট পরা, কাঁধে বহু বছর ধরে ব্যবহার করা রংচটা কালো ব্যাগ। গেটের কাছে এসে রাহি নামের ওই পাগলটার দিকে তাকায়। দাড়ি গোফ আর লম্বা চুল, চেহারা যেন চেনা যায় না। তবে রাফি ওর কাছে আসতে দৌড়ে রাফির সামনে এসে দাঁড়ায় রাহি। রাহি ব্যাগ টেনে ধরে বলে, কিছু খাবো, দে খেতে দে, খেতে দে। রাহি ইশারায় দোকান দেখায়। রাহি আবারও ওর জায়গায় যেয়ে বসে। রাফি গেটের সামনে থাকা চা আর রুটির দোকান থেকে দুটো কলা আর দুটো রুটি কেনে। রাহি কাছে এসে সেগুলো দিয়ে যখন চলে আসবে তখনই অনুভব করে ওর পিঠে নীল রঙের মিশ্রিত তরল পদার্থ গড়িয়ে পড়ছে। রাফি সরিয়ে এসে বসা থেকে উঠে দাঁড়ায়। সাদা শার্ট, নীল রঙের গোলা, তরল পদার্থ লেগে বৃষ্টি এক রং ধারণ করেছে। সামনে তাকে দেখে লিমন, আকাশ, শাহিদ আর ভার্সিটির সবচেয়ে সুন্দর স্মার্ট মেয়ে নেহা দাঁড়িয়ে আছে। লিমনের হাতে রঙের একটি ছোট বালতি। বোঝা যাচ্ছে এগুলোই সাইকেল গ্যাংয়ের কাজ। রাভি কিছু বলতে যাবে তখনই দেখে লিমনের কপালে বড় একটি ইটের টুকরা এসে পড়েছে। পিছনে ঘুরে তাকায়, বাম হাতে রুটি আর ডান হাতে ইটের টুকরো নিয়ে ওদের সবাইকে ছুঁড়ে মারছে। রাভি পাগলটার কাছে এগিয়ে যায়, ইটের টুকরোগুলো কেড়ে নিতে থাকে। ঠিক সেই সময় লিমন পিছনে এসে রাভির ব্যাগ টেনে ধরে। কি ব্যাপার, তোর তো ভালো শক্তি। কালকে এত পিটালাম, জয় ভাই তোকে নিয়ে গেল, এখন ভালোভাবে দাঁড়াতে পারছিস তো? ব্যাপারটা কি? লিমন, শুধু শুধু কেন এমন ছেলেদের সাথে র্যাগিংয়ে জড়াচ্ছিস? বাদ দে, এত পারিস তো জানা জয়দের মতো মাস্তানদের সাথে টক্কর নে। এগুলো তো পুরনো হয়ে গেছে, এসব বাদ। চল তো ক্লাসের দিকে। নেহার কথা শুনে সবাই হাঁ হয়ে তাকায়। রাফি আরো বেশি অবাক হয়। হঠাৎ নেহা এমন করে বলবে ভাবতেই পারছে না। লিমন বলে, চুপ থাকতো, এটাকে আমার ভালো লাগে না। এর সাথে ঝামেলা করতে ভালো লাগে। আজকে আরেকটা পাগলকে পিটিয়েছি, আজকে এটাকে পেটাবো। দেখছিস না আমার কপালে ইটের টুকরো লেগে রক্ত পড়ছে? আকাশ, শাহিদ, ধর তো ওকে, আমি দেখছি। শহীদ আর আকাশ দৌড়ে রাহি নামে পাগলটা হাত পাকড়ে ধরে। রাহি চুপচাপ দাঁড়িয়ে থাকে। লিমন এগিয়ে আসে নিচে থাকা কলা আর রুটি তুলে নেয়। আকাশকে বলে, ওর মুখটা হা করে ধর, সবটাই একসাথে ওর গালে পুরে দিব। রাফি এগিয়ে আসে লিমনের সামনে এসে বলে, ভাই ওকে ছেড়ে দেন। কেন এমন করেন আপনারা? শুধু শুধু অবহেলিত মানুষদের সাথে নিজেদের ক্ষমতা দেখান। ওই চুপ, লিমন যা বলে তাই করে। নিজেই তো লুজার, পারলে আসল রাফিয়ানের সাথে নিজের সাহস আর শক্তি প্রয়োগ করে দেখান। কি বললি তুই? আমি লুজার? শোন, তোকে আগামী 3 দিনের মধ্যে যদি তোর বস্তি থেকে তুলে না আনতে পারি, আমাকে আর কখনো ভার্সিটিতে দেখবি না। ওকে ছাড়ুন। পাগলের উপর নিজের ক্ষমতা প্রয়োগ না করে এমন জায়গাতে করুন যেখানে করার পর আমরা সবাই ভয়ে আপনার দিকে তাকাতে পারবো না। রাফি, তোকে মেরে ফেলবো আমি। হুম। লিমন কোনো মতে নিজেকে আজকে আটকায়, কারণ কিছু ক্ষেত্রে রাফি ঠিক কথাই বলেছে, যা লিমনের অনেক বেশি ভালো লেগেছে, যার জন্য সে এখন রাফিকে কিছুই বলল না। নেহাকে সাথে নিয়ে ভার্সিটির দিকে এগিয়ে যায় ওরা। আকাশ নেহাকে প্রশ্ন করে, তোর কি হয়েছে? অমন করে কথা বলছিস কেন?
জানি না, তবে রাফিকে একটু বাজিয়ে দেখব। ওর সাথে ভালো ব্যবহার করে ওকে ভার্সিটি থেকে বের করব। দেখিস, সে আমার জন্য পাগল হবে। একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে, রাগ জমে আছে। কি সেটা? সব ছেলেরা আমার জন্য পাগল, আমার দিকে তাকিয়ে থাকে প্রেমময় দৃষ্টিতে, কিন্তু রাফি আমার দিকে তার অ্যাটিটিউড দৃষ্টিতে তাকায়। ওর এই অ্যাটিটিউড মেরে অপমান করে ছোটানো যাবে না, তার জন্য ওকে আমার প্রেমে পড়াবো। তোরা তোদের মতো টিপস চালিয়ে যা, আমি ওকে দেখে নেব। এই জন্যই বলি, তখন কেন এমন করে কথা বলেছিলি? হুম। রাফি পাগলটার জন্য পানি নিয়ে আসে। পানি খাওয়ানোর সময় দেখে নীলা ম্যামের গাড়ি ভার্সিটির দিকে আসছে। নীলা গাড়ি জানালা দিয়ে তাকায়। রাফি আবির বন্ধুকে পানি খাওয়াচ্ছিল। ব্যাপারটা ওর কাছে ভালো লাগে, যদিও ও আবিকে নিয়ে চিন্তিত। আবিকে ওর বাবা ওর মতো টেক কেয়ার করবে বলে সকালে খাবার টেবিলে আবিকে ওনার সাথে রাখার অফার করে, কিন্তু নীলা আবি যে পাগল সেটা ওর বাবাকে জানাবে না, তাই না করতে পারেনি নীলা। জানে না এখন আবি কি করছে। তারপর মেহরাব সাহেব আবির পাশে বসে আছে। উনি অনেক কিছুই ভাবছে। নীলয়ের বোনকে দিয়ে এক এক করে সবাইকে শেষ করবে, আর আবিকে দিয়ে নিলয়কে খুঁজে বের করবে। আবি আর নীলয়ের বোন হবে আমার প্রধান হাতিয়ার, কারণ আবির কথাগুলো আমার খুব ভালো লেগেছে। ছেলেটাকে আমার মতো তৈরি করতেই হবে। নীলা ক্লাসে এসে বসে, সব স্টুডেন্টের দিকে তাকায় একবার করে। রাফিকে দেখলো না। ক্লাস শুরু করবে সে সময় দরজার কাছ থেকে শুনতে পায়, আসবো ম্যাম। নীলা তাকিয়ে দেখে রাফি দাঁড়িয়ে আছে। রাফিকে ভিতরে আসতে অনুমতি দেয়। দেরি করলে কেন? নীলয়ের সাথে কথা বলছিলাম। মানে? আমাদের বাড়ির পাশেই থাকে। ও, ক্লাসের সময় কিসের কথা? তেমন কিছু না, আসলে অনুমতি দিলে বলতে পারি। বলো। আসলে ও একটা মেয়েকে ভালোবাসতো। মেয়েটা ভুল বুঝে ওর বাবার কথা শুনে নিলয়কে ছেড়ে চলে যায়, তাই আমাকে ফোন করে একটু কষ্টগুলো শেয়ার করে। জায়গায় গিয়ে বসো। হুম। রাফি নিজের জায়গায় এসে বসে। নীলা কিছু সময় রাফির দিকে তাকিয়ে থাকে। রাফিকে কেমন যেন মনে হচ্ছে ওর কাছে। কোনোভাবেই রাফি জানে নিলয়ের খোঁজ, না হলে রাফি যা বলে তা ওর জীবনের সাথে মিলে যায়। আচ্ছা, রাফিকে নিয়ে যদি নিলয়কে খোঁজার চেষ্টা করি, কিন্তু নিলয় কখনো এমন সাধারণ লোকদের মাঝে থাকবে না। রাফি কেন নিলয়কে চিনবে? চেনেও। সেদিন নিলয় গল্প করছিল ক্লাসে সবার সামনে, তাহলে কি ও সত্যিই নিলয়কে চেনে? রাফি পেছনের সিটে এসে বসে মুচকে হাসলো। সামনের দিকে তাকিয়ে দেখে নেহা নামের মেয়েটা ওর দিকে তাকিয়ে আছে। নেহা মুচকে হাসলো। রাফি চোখ সরিয়ে নেয়। নেহা ইশারা করে ডাকার চেষ্টা করে রাফিকে, কিন্তু রাফি কোনোভাবেই নেহাকে পাত্তা দেয় না। নেহা রেগে লিমনকে বলে, যেভাবেই হোক না কেন রাফিকে আমার চাই, এরপর বুঝাবো ওর শাস্তি কি। লিমন মুচকি হাসে, মনে মনে বলে, আমি তোর কাছে অন্য ছেলেদেরকে একদমই ঘেঁষতে দেব না। ওকে সালমান ভাইয়ের দ্বারা আজ রাতেই তুলে নিয়ে যাব। বেটাকে বোঝাবো আমি কি জিনিস। অনেকটা সময় ক্লাস শেষ করে রাফি বের হয়। ক্যাম্পাসে এসে গাছের নিচে বসে আছে রাফি। ব্যাগ থেকে বই বের করে তখনই মিন্নু এসে দাঁড়ায় সামনে। কেমন আছেন ভাইজান? রাফি মিন্নুর দিকে তাকায়। ছেলেটার চোখে মুখে বেশ মায়া, চুলগুলোতে ময়লা হলেও বেশ সুন্দর করে গুছিয়ে রাখা। রাফি মুচকে হাসে। মিন্নুর কেন মন খারাপ মনে হচ্ছে? রাফি বলে, তোর কি মন খারাপ? সবাই আমা থেকে বাদাম নিলেও আপনি এখনো অবধি আমা থেকে বাদাম খাননি। আচ্ছা খাবো, কিন্তু তোর মন খারাপের কারণ? আপনাকে বলবো? বল। আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়। এই বয়সে? আরে দুজনে বাজারে রোজ দেখা হয়। নাম কি মেয়েটার? মিশি। মিশি? বাহ, নামটা তো বেশ চমৎকার। রাফিয়ান সিরিজ পড়েছিলাম, সেখানে মিশি। ওই মিশি আমাদের বাড়ির সামনে থাকে।
রাফি ঘুরে তাকায়, পিছনে নীলা ম্যাম দাঁড়িয়ে আছে, মুখটা বেশ গম্ভীর হয়ে আছে। রাফি বসা থেকে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে। নীলার সন্দেহটা ঠিক দিকেই যাচ্ছে। রাফি নিলয়কে চেনে, না হলে সবসময় কেন নিলয় কেন্দ্রিক কথা বলে? আপনি? তোমার সাথে কালকে কথা আছে, আজকে সময় নেই, তাড়াতাড়ি আসছি। নীলা ম্যাম চলে যায়। রাফি বোকার মতো তাকিয়ে থাকে। মিনুর দিকে তাকিয়ে কিছু না বলে সে চলে আসবে, ঠিক সেই সময় সামনে কষে ব্রেক করে একটি সাইকেল। তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে আছে। রাফি নেহার দিকে তাকালো। নেহা বলল, এই ছেলে, সমস্যা কি তোমার? জি। আমার দিকে এমন করে তাকাও কেন? কি প্রবলেম? কিছু না। তোমার আব্বু কি করে? রিক্সা চালক। আমি নিজেও চালাই। আচ্ছা, সমস্যা নেই, আমরা বন্ধু হতে পারি। আমি অপরিচিত কারোর সাথে ফ্রেন্ডশিপ করি না। কথাটা বলে রাফি আর দাঁড়ায় না, সোজা চলে যায়। নেহা বিরক্তিতে সাইকেলের সিটে একটা জোরে কিল দেয়। লিমন রাফির দিকে রাগী দৃষ্টিতে এলাকাতে থাকে। পকেট থেকে ফোন বের করে ও সালমানকে কল দেয়। ভাই, আজকে একটা ছেলেকে তুলে নিয়ে যেতে হবে, ওর শিক্ষাটা খুব দরকার। কোন ছেলে? রাফি, যাকে জয় ভাই তুলে নিয়ে গিয়েছিল। আচ্ছা, কাজ হয়ে যাবে, চিন্তার কিছু নেই। ওকে। ছেলেটা কে? আপনি ওকে কোথায় পেলেন? জয়ের প্রশ্ন শুনে মেহরাব সাহেব জয়ের দিকে তাকায়। জয়, ফায়াজ, সাকিব, সালমান মেহরাব সাহেবের অফিসে এসে দেখে মেহরাব সাহেবের পাশে একটা নতুন অচেনা ছেলে বসে আছে। জয় চেয়ার টেনে মেহরাব সাহেবের সামনে বসতে বসতে প্রশ্নটা করে। মেহরাব সাহেব বলে, ওর নাম আবি, নীলার বন্ধু। নীলার বন্ধু? মানে আপনি কি বলছেন? নীলার কোনো ছেলে বন্ধু থাকতে পারে না। আরও খুব ভালো, বুদ্ধিমান আর স্মার্ট। আপনার সাথে কি কোনো মাইন্ড গেম খেলেছে? তাহলে কেন বলছেন সে বুদ্ধিমান? মাইন্ড গেম সবসময় খেলতে হয় না। নীলার কোনো খবর পেয়েছো? না, সে হয়তো বেঁচে নেই। না না, সে আছে, তার অস্তিত্ব অনুভব করতে পারছি। কিন্তু তাকে কোথায় পাবো? কেউ কোনো কথা বলছে না। সবাই ভাবতে থাকে কিভাবে নীলয়কে খুঁজে পাবে। আবির নামের ছেলেটা বসা থেকে উঠে দাঁড়ায়, আর রুমের এক প্রান্তে হোয়াইট বোর্ড রাখা, পাশে কালো ডট পেন, আর সবাই আবির দিকে তাকিয়ে আছে। আবি পেন হাতে নিয়ে ঘুরে সবার সামনে মুচকি হাসলো, তারপর বলল, আপনারা কত বোকা যে মাইন্ড গেম খেলে তাকে ধরতে যাচ্ছেন। মনে করুন মাইন্ড গেম একটি ধাঁধা, আপনারা ওই ধাঁধার উত্তরটাকে নিয়ে ভাবছেন কি হবে উত্তর, এটা কি উত্তর হবে নাকি ওটা। এগুলো বোকাদের পরিচয়। মাইন্ড গেমে ধাঁধার উত্তর নয়, বরং ধাঁধাটাকে নিয়ে ভাবুন, উত্তর এমনিতেই পেয়ে যাবেন। কিছুক্ষণের জন্য মাইন্ড গেমকে আমরা দাবা খেলার মতো ভাবলাম। দাবা খেলায় রাজা মন্ত্রীকে আপনারা কাটতে যাচ্ছেন, কিন্তু এটা জানেন না রাজার অনেকগুলো সৈন্য, সেপাই আর সেনাপতি থাকে। রাজাকে কাটতে হলে আগে তাদেরকে কাটতে হবে। এর জন্য নিজেদের গুটিটাকেও কাটা যেতে পারে। তবে জয় হবেই ভেবেই এগিয়ে গেলে দেখবেন মাইন্ড গেমের ওই রাজাটাই কাটা পড়েছে। এর জন্য দরকার বুদ্ধিমত্তা চাল। নিলয় একা না, তবে সে আসে একা, কারণ সে রকস্টার। আর আশার মাঝে একাকিত্ব থাকলেও আশেপাশে কিন্তু তার লোক থাকবেই। তো ওই লোকগুলোকে আগে খুঁজুন, তাকে এমনিতেই পেয়ে যাবেন। শুধু শুধু রাফিয়ান জগতের রাজা নিলয়কে কেন খুঁজছেন? আগে দুর্বলতা খুঁজুন, বা তার লোক, নতুবা তার কাছের মানুষদের খুঁজুন, তবেই তো তাকে পাবেন। কথা বলতে বলতে বোর্ডে এতক্ষণ একটি দাবা কোর্ট কেটে ফেলছে আবি, আর বিপরীত পাশের রাজা নামক গুটিটাও কেটে দিয়ে পিছনে ঘুরে তাকায়। সবাই আবির দিকে তাকিয়ে আছে। আবি মুচকি হাসলো। মেহরাব সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়, জয়দের দিকে তাকিয়ে বলে, বলেছিলাম না সে বুদ্ধিমান। জয় আবিকে রহস্যময় দৃষ্টিতে দেখতে থাকে। আবি আবার ওর জায়গায় এসে বসে। জয় অবাক হয়। হুট করে গ্রাম থেকে আসা ছেলেটা এত কিছু নীলার ব্যাপারে বলে দিল, ভাবতেই অবাক লাগে। জয় মেহরাব সাহেবকে প্রশ্ন করেও করলো না। আবি জয়ের দিকে তাকিয়ে বলে, কি ভাবছো? আমি এত কিছু কিভাবে জানলাম? কাল রাতে মেহরাক সাহেবের সাথে আমার কথা হয়েছে, সেখান থেকে জেনেছিলাম। আর আমি তো নীলার বন্ধু, নীলাকে চেনা আমার কাছে তো খুবই ইজি।
জয় বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থাকে আবিরের দিকে। না না, এ ছেলেটা সাধারণ কেউ না, মনের কথা বুঝে ফেলেছে। আর যাই হোক, ছেলেটা সাধারণ কেউ না। সাকিবের দিকে ইশারা করে জয় আবিকে লক্ষ্য রাখতে বলে, এখানে সবাই এক একটা মাইন্ড গেমার। তবে মেহেরাব সাহেব মুচকে আসছে, কারণ মেহেরাব সাহেব সবাইকে উত্তরটা দিতে হতো সবার কাছে যে ছেলেটা কিভাবে নিলয়ের ব্যাপারে জানে। কিন্তু মেহেরাব সাহেবের আগেই আবির সব কিছুর উত্তর দিল। মেহেরাব সাহেব খুশি। মেহেরাব সাহেব ভাবছে আবিকে দিয়েই সব হবে। তোমরা নিলয়ের যে লোকগুলো ছিল, মানে রাহাতের সাথে যারা থাকতো, তাদেরকে খুঁজে বের করো। মনে রেখো, রাফিয়ানা শহরের দুটো রাস্তা, হয় মারো না হয় মরো, কোনো ক্ষমা নেই এখানে। তাই বাঁচতে হলে রাজাকেই খুঁজে নিতে হবে। আমি আবিকে নিয়ে নিলয়কে খুঁজবো, আর তোমরা তোমাদের মতোই করো। জয়রা চলে যায়। মেহেরাব সাহেব আবিকে নিয়ে কাজ হবে ভেবে অনেকটা খুশি। আচ্ছা ওকে, কি নিলয়ের বোনের সাথে পরিচয় করিয়ে দেব? না, এখন না। নিলয়ের বোন আর আবি হবে আমার ট্রাম্প কার্ড, যাকে দিয়ে শেষ দানটা আমি নিজেই মারবো। মেহেরাব সাহেব মুচকি হাসে। তুমি বেশ জিনিয়াস আবি। নো নো, আপনি জিনিয়াস। আপনাকে দেখলে মনে হয় আপনি ছোট থেকে জিনিয়াস। আমার না আপনার গল্প শুনতে ইচ্ছে করছে, আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। কি, তুমি আমার বন্ধু হবে? বাহ, এভাবে তো কেউ কোনোদিন বলেনি। বন্ধু মানে আমার কাছে খারাপ সময়ে পাশে থাকা। আমি বেঁচে থাকাকালীন আপনাকে কেউ কিছু বলুক, সেটা কখনো হতে দেব না। আমার বন্ধুকে আমি কখনো হারাতে দেব না। মেহেরাব সাহেব অবাক দৃষ্টিতে তাকায় আবির দিকে। আবি ভালোবাসার দৃষ্টিতে তাকায় মেহেরাব সাহেবের দিকে। মেহেরাব সাহেব চেয়েছিল একজন হাতিয়ার, আর এখন সে পেল হাতিয়ার প্লাস একটা বন্ধু নামক ঢাল। আবি হাত বাড়ায়, হাত বাড়িয়ে বলে, যদি ভালোবেসে কাছে টানতে চান তবে হাত বাড়িয়েছি। কথা দিচ্ছি আপনার সাথে আপনার মৃত্যু অবধি থাকবো, আর আমার দ্বারা আপনি কখনো কষ্ট পাবেন না। শেষ নিঃশ্বাস অবধি থাকবো। শুধু একটা রিকোয়েস্ট, আপনার সব কিছু আমার কাছে গোপন রাখবেন না। আপনি ভালোবাসা দেবেন আর আমি দেবো পুরো পৃথিবী। মেহেরাব সাহেব হাতের উপর হাত রাখে। মেহেরাব সাহেবের কেমন যেন কান্না পাচ্ছে। এভাবে ভালোবেসে ওর কাছে কেউ কোনোদিন আসেনি, হাত বাড়ায়ওনি। হঠাৎ ওর এতটা ভরসা মেহেরাব সাহেব পাবে কখনো সে আশা করেনি। মেহেরাব সাহেব খুশিতে হাসছে। ওর দিকে আবি মেহেরাব সাহেবের হাত শক্ত করে ধরে মনে মনে ভাসছে। আবি বাসায় চলে আসে। সন্ধ্যা হয়ে গেছে। সোফাতে চুপটি করে বসে আছে আবি। নীলা আসলো ওর কাছে। নীলার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। নীলা ওর হাত ধরে, আমার নাম জানো তুমি? নীলা। তুমি আগের থেকে অনেক বেশি চুপচাপ হয়ে গেছো আবি। আচ্ছা, তুমি কেন পাগল হলে? কারো ভালোবাসায়? তোমার দিকে তাকালে তুমি আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকো। মনে হয় তোমার এমন একজন ছিল যাকে তুমি অনেক বেশি ভালোবাসতে। ভালো ভালো ভালোবাসা? ভালোবাসা। কবে যে তুমি স্বাভাবিক হবে? কথাটা বলতে আবি আজকেও নীলার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। নীলা আজকেও কিছু বলল না, বরং আবির দিকে তাকিয়ে থাকে অনেকটা সময়। আবির মাঝে ও নিলয় অনেকগুলো দিক খুঁজে পাচ্ছে না, কিন্তু নিলয় চুইংগাম ছাড়া চলতো না। আর আবিকে কখনো চুইংগাম খেতেও দেখেনি ও। ছেলেটাকে আরো বেশি কেয়ার করতে হবে। আবি, তুমি রাতের খাবার খাবে না? আচ্ছা বসো, আমি খাবার আনছি। নীলা খাবার আনতে চলে যায়। আবি একা একা বসে থাকে। মেহেরাব সাহেবের কাছে সে কোনো পাগল নয়, আর নীলার কাছে সে পাগল। এদিকে রাফি ওর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। দুই পকেটে হাত গুজে মাথা নিচু করে হাঁটছে। মনে মনে ভাবছে, নেহা কি চাই আমার কাছে? কেন এমন করছে ও? ভাবতে ভাবতে কোথা থেকে ছোট একটি ইটের টুকরো ওর পিঠে এসে পড়ে। পিছনে ঘুরে তাকায়, দেখে ভার্সিটির সামনে থাকা ওই পাগলটা দাঁড়িয়ে আছে। রাফি কিছুক্ষণ অবাক চোখে তাকায় পাগলটা ওর কাছে কি করছে। রাফি এগিয়ে যায়। কি ব্যাপার, আপনি এখানে? কিছু বলবেন? পাগলটা চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেরা প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা বের করতে যাবে। ঠিক সে সময় দুটো গাড়ি ওদের সামনে এসে দাঁড়ায়। রাফি হা করে তাকিয়ে থাকে। গাড়ি থেকে কয়েকজন লোক বেশ তাড়াতাড়ি নেমে ওদের সামনে এসে কি যেন স্প্রে করে।
সাথে সাথে ওরা মাটিতে পড়বে, তখনই ওরা ধরে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এদিকে নীলা খাবারের প্লেট নিয়ে এসে দেখে আবি চুপচাপ বসে আছে একই জায়গাতে। আবিকে দেখে মুচকি হাসেও। আবি নীলার দিকে তাকায়, নীলা ওর পাশে এসে বসে। খাবারের প্লেট থেকে খাবার নিয়ে আবির মুখে দিয়ে এগিয়ে দেয়। আবি নীলার দিকে তাকিয়ে থাকে। খাও। খাও। আরে তুমি খাও, তারপর আমি খাবো। আবি খেতে থাকে। খাবার এক পর্যায়ে নীলার ডান হাতে ধরে নীলার মুখের দিকে এগিয়ে দেয়, বোঝাতে চায় নীলাও যেন খায়। নীলা এটা দেখে হাসতে থাকে। আবি আস্তে আস্তে অনেক কিছুই বুঝতে পারছে। আবি স্বাভাবিক হয়ে গেল, কিন্তু নীলা তার বাবাকে বলবে আবির কথা। তুমি জানো এভাবে খাইয়ে দিতে হয়? আবি কোনো প্রশ্ন করে না। নীলা যতবার আবির দিকে খাবার এগিয়ে দিচ্ছে হাত দিয়ে, ততবারই আবি নীলার হাত ধরে নীলার মুখের দিকে এগিয়ে যাচ্ছে। খাওয়ানো শেষ হলে নীলা আবির পাশে এসে বসে। আবি নীলার হাত ধরে আবির কোলে টেনে নিয়ে মাথা রাখে। নীলা কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থাকে আবির মুখের দিকে। এতদিন আবি এটা করত, নীলার কোলে মাথা রাখতো, আর আজকে নীলাকে ওর কোলে মাথা রাখতে হচ্ছে। তবে কি আবি সবকিছু শিখছে? নীলা যা যা করছে বা নীলার সাথে যা হচ্ছে, আবি ঠিক সেটাই করছে। নীলা কিছুটা খুশি হয়। আবি আগের থেকে অনেকটা ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। আবি নীলার মাথায় হাত বোলাতে থাকে। নীলা অবাক হয়। নীলা নীলার কাঁধে মাথা রেখেছিল একদিন। নীলা ঘুরে নীলার মুখের দিকে তাকিয়ে বলেছিল, একদিন তুমি কাঁধে নয় আবার কোলে মাথা রাখবে, আর আমি তোমার চুলে হাত বুলিয়ে ভালোবাসা প্রকাশ করব। নীলার কথা মনে পড়তেই নীলা শটান উঠে বসে আবির দিকে বেশ কিছু সময় তাকিয়ে থেকে দৌড়ে নিজের রুমে চলে যায়। আবি মুচকি হাসতে থাকে। দরজায় খট করে শব্দ হয়। দেখে মেহেরা সাহেব হাতে সাদা গোলাপ ফুল দিয়ে এগিয়ে আসছে। আবির দিকে তাকিয়ে বলল, রুমে আসো। আবি কিছু সময় বসে রুমের দিকে যায়। এদিকে কালো রঙের দুটো গাড়ি রাফি আর পাগলটাকে নিয়ে চলে আসে। শহর ছেড়ে অনেকটা দূরে ফাঁকা মেঠো রাস্তায় গাড়ি দুটো যাচ্ছে। সামনে দেখে বাইক নিয়ে একজন দাঁড়িয়ে আছে, আর ওর পিছনে আরো কয়েকজন লোক। তারপর মেঠো রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে সালমান, পিছনে ওর আরো সঙ্গী। দুটো গাড়ি ওদের সামনে এসে থামে। রাফি আর পাগলটা তখনও ঘুমিয়ে আছে ওই গাড়ির মধ্যে। গাড়ি থেকে কয়েকটা ছেলে নামে। সালমানের কপালে মাস্তানদের মতো রুমাল বাঁধা, গালে সিগারেট, বাম হাত দিয়ে সিগারেটের মুখে নিচ্ছে আবার নামছে, ডান হাতে হক স্টিক। ভাই, আপনার কথা মতো রাফি নামের ছেলেটাকে তুলে এনেছি, কিন্তু ওর সাথে একটা পাগল ছিল, তাকে পরিস্থিতির জন্য তুলে আনতে হয়েছে। ওকে, নামা ওদের, আমার সামনে নিয়ে আয়। সালমানের কথা মতো ছেলেগুলো রাফি আর পাগলকে গাড়ি থেকে নামায়। দুজনকে ধরে সালমানের সামনে বসানো হয়। সালমানের বাইকের উপরে এক পা লম্বা করে হেলান দিয়ে বসে। রাফিয়ানের এই শহরে সালমান জয়ের সাথে থেকে নিজের একটা পজিশন পাকাভুক্ত করে ফেলেছে, কিন্তু কেউ জানে না সালমান একদিন নীলয়ের সামনে থেকে বেঁচে ফিরেছিল। অবশ্য এটাতে নীলয়ের দয়া ছিল, আর সেটার জন্যই সালমান নীলয়কে খুঁজে মারার জন্য। যে নীলয়কে মারতে পারবে সেই তো আসল রাফিয়ান। রাফি আর পাগলকে সালমানের সামনে বসানো হয়। সালমান ইশারা করে বলে একটি মদের বোতল আনতে। সালমানের কথা মতো একটা ছেলে মদের বোতল এনে দেয় সালমানের হাতে। সালমান বোতলের চিপি খুলে বসে থাকা দুইজন ছেলের মুখে মদ ছুঁড়ে মারে। তরল পদার্থের স্পর্শে দুজনের যেন জ্ঞান ফিরে চমকে ওঠে। সামনে তাকায় একজন পাগল বারবার আশেপাশে তাকিয়ে হিস হিস করতে থাকে, অস্থির একটা ভাব পোষণ করে সবার সামনে। রাফির ছেলেটার সামনে তাকায়। সালমান একটি সিগারেট জ্বালিয়ে রাফির দিকে তাকিয়ে মুচকি হাসলো। রাফি বলল, আমি কোথায়? আপনি কে? আমাকে কেন এভাবে তুলে এনেছেন? সালমান কোনো কথা বলে না। ঠোঁটে সিগারেট চেপে দুই হাত দিয়ে হগস্টিক ধরে রাফির ডান হাত বরাবর জোরে বাড়ি দেয়। হগস্টিক অর্ধেক ভেঙে দূরে চলে যায়। রাফি স্থির হয়ে বসে থাকে, তবে মুখে করুণ ভাব এনে বলে, আপনি কে? আমাকে কেন মারছেন? চোখে মুখে কাঁদো কাঁদো ভাব। সালমান বেশ মজা পাচ্ছে। পাগল ছেলেটা বসা থেকে উঠে দাঁড়াতে যাবে, পিছনে থাকা ছেলেগুলোর মধ্যে একজন বড় একটি লোহার রড দিয়ে ওর মাথায় বাড়ি মারে। সাথে সাথে মাথা ফেটে রক্ত বের হতে থাকে। কয়েক সেকেন্ড পর পাগলটা ধপ করে মাটিতে পড়ে যায়। নিস্তেজ হয়ে ধুলো জড়ানো রাস্তায় ধুলোগুলো নিঃশ্বাসের সাথে একদিকে ছুটে যায়। জ্ঞান হারিয়ে পড়ে যায় পাগলটা।
ভাই আমি কি করেছি? আমাকে মাফ করে দেন, আমি চলে যাচ্ছি। আমাকে কেন তুলে এনেছেন? রাফির চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সালমান কোমর থেকে পিস্তল বের করে গুলি লোড দিয়ে ট্রিগারে হাত রেখে বলে, সালমান যাকে মারে তাকে সে কারণ বলে না। ইটস মাই স্টাইল। কি করেছিস, কি অপরাধ, সেটা বড় কথা না। আমার থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, এটাই আসল কথা। আমার কাছে মাপ বলে কোনো শব্দ নেই। আমি যাকে মারি তাকে কোনো প্রকার মাপ দেই না। সো বয়, আই এম সরি, গুড বাই। কথাটা বলে সালমান পিস্তলটা রাফির কপাল সোজা করে। পাশে থাকা সব ছেলেরা হো হো করে হাসছে। সালমান ট্রিগারে চাপ দেবে ঠিক তখনই আহ বলে একটা চিৎকার হয়। সালমানের মুখ থেকে কয়েক আঙুল দূরত্ব রেখে একটা সাইলেন্সার লাগানো স্নাইপারের বুলেটে বাতাসে বেগে চলে এলো, আর ওর পিছনে থাকা একটা ছেলের কপালে যে লাগে। ছেলেটা কোনো রকমে বলে ছোট একটা শব্দ করে ধপ করে মাটিতে পড়ে যায়। সালমান বাইকের উপর বসে থেকে উঠে দাঁড়ায়। চোখে মুখে ভয়ের বিশাল ছাপ স্পষ্ট ফুটে ওঠে। সামনে রাফিকে বসা আর ওই পাগল ছেলেটাকে পড়ে থাকতে দেখলো। সালমান কিছু বলতে যাবে তার আগেই আরও একটি গুলি এসে ওর ডান পাশের একটা ছেলের বুকে লাগে। ছেলেটা একইভাবে মাটিতে পড়ে যায়। সাথে সাথে সালমানের সাথে থাকা ছেলেগুলো দৌড়ে পালাতে থাকে। কিন্তু কথায় আছে, ভাগ্যে যদি মৃত্যু থাকে পালিয়ে কে বাঁচে। যাই হোক, সবগুলো একইভাবে গুলি খেয়ে মাটিতে পড়ে যায়। সালমান ভয়ে কাঁপতে থাকে। এখনো অবধি সে নিশাচর খুনিকে কেউ দেখতে পায়নি। রাফি চারপাশে তাকায় কিন্তু কাউকে টের পাচ্ছে না। সালমান রাফির সামনে হাঁটু ভাঁজ করে বসে রাফির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, ভাই আমাকে মাফ করে দে। এটা নিলয়, আমি জানি, কিন্তু নিলয় যে তোর সাথে আছে আমি জানতাম না। প্লিজ আমাকে মাফ করে দে। হিংস্র বাঘের সামনে পড়লে বেঁচে আসা যাবে, কিন্তু রাফিয়ানের শহরে মিস্টার রাফিয়ানের সামনে পড়লে বাঁচা যাবে না, যার একটাই সমাপ্তি, মৃত্যু। রাফি অবাক হয়ে তাকায় সালমানের দিকে। রাফি নিজেই জানে না এখানে কি হচ্ছে। রাফি হাসতে যাবে ঠিক তখনই শুনতে পায় একটি বাইকের শব্দ। আলো জ্বালিয়ে কিছুটা দূর থেকে ওদের দিকে এগিয়ে আসছে। সালমান বসা থেকে উঠে দাঁড়ায়। ওরা পুরো শরীর ভয়ে কাঁপতে থাকে। পকেট থেকে ফোন বের করে জয়কে কল দেয়। জয় উপাস থেকে রিসিভ করে বলতে থাকে, সালমান, কথা বলছিস না কেন? চুপ কেন? সালমান কিছু বলবে তার আগে রাফি বসা থেকে উঠে দাঁড়ায়। কান থেকে ফোনটা কেড়ে নিয়ে অনেকটা দূরে ছুঁড়ে মারে। তারপর হুট করে ওদের সামনে একটি বাইক এসে দাঁড়ায়। রাফিও সালমান দুজনে বাইকের দিকে তাকিয়ে আছে। কালো লম্বা কোট, মুখে হুড তোলা লম্বা টুপি, দুই হাত কালো আঙুলের বেরুয়া মোজাতে ঢাকা। বাইক থেকে নেমে দাঁড়ায়, কাঁধে বড় একটি স্নাইপার গান। ধীর পায়ে হেঁটে ছেলে দুটোর সামনে এসে দাঁড়ায়। রাফি সালমানের কাছ থেকে সরে আসে। আগন্তুক সালমানের দিকে তাকালো। কাঁদতে কাঁদতে সালমান হাঁটু ভাঁজ করে মাথা ঠিক করে নিচু করে বসে বলে, আমাকে মাফ করে দেন, আমি শহর ছেড়ে চলে যাব। আগন্তুক রাফিয়ানের কোনো কথা বলল না। কোমর থেকে পিস্তলটা বের করে শাট করে একটা গুলি করে সালমানের কপালে। সালমান ধূপ করে মাটিতে পড়ে। আগন্তুক গাল থেকে চুইংগাম বের করে গুলি লাগা স্থানে মানে সালমানের কপালে লাগিয়ে দেয়। তারপর কোর্টের পকেট থেকে একটি কালো গোলাপ আর সাদা কাগজ রেখে দেয়। রাফি আগন্তুকের বাইকের কাছে এসে সবটা দেখতে পায়। রাফি জানে নিলয় মারার পর চুইংগামের অংশের সাথে ভৌতিক ট্যাটু আঁকিয়ে বল চলে যেত। কিন্তু এই নিলয় না, কারণ এ কালো গোলাপ রাখছে লাশের পাশে। তাহলে এ কে? কালো গোলাপের সাথে সাদা কাগজ, হয়তো সেটাতে কিছু লেখা থাকবে। এগুলো তো নিলয় করতো না, তবে কে? আগন্তুক ঘুরে তাকায়। রাফির দিকে একবার তাকিয়ে বাইকের কাছে হেঁটে আসে। রাফির সামনে এসে দাঁড়ায়, প্রশ্ন করে, কে তুমি? আগন্তুক কোনো উত্তর দেয় না। পাশ কাটিয়ে যাবে রাফি আবারও সামনে এসে দাঁড়িয়ে পড়ে। রাফি আবারও প্রশ্ন করে, আমার জানতেই হবে কে তুমি। আগন্তুক কিছু সময় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর ডান হাতে থাকা পিস্তলটি রাফির কপাল সুতা করে ধরে। কিন্তু রাফির সাথে সাথে পিস্তলটি কেড়ে নিয়ে পিস্তলটির পিছনে টেনে নিয়ে রিলোড দিয়ে ট্রিগারে হাত রেখে আগন্তুকের কপালে সুতাতে রাখে। বাম হাত দিয়ে বাইকের চাবি খুলে নেয় বাইক থেকে। কপাল থেকে পিস্তলটা সরিয়ে দুই হাতে পিস্তল আর চাবি নাড়তে নাড়তে বলে, এবার বলো কে তুমি। বেশি স্মার্ট দেখানোর কিছু নেই। আমি তোমার রাস্তায় হাঁটি, আর তুমি নিলয়ের লোক না। যদিও স্টাইল এক,
তবে ধরন আলাদা। সো বলো তুমি কে? আগন্তুক আর দেরি করে না পকেট থেকে অজ্ঞান করার স্প্রে রাফির মুখের উপর স্প্রে করে দেয়। রাফি সাথে সাথে নিচে পড়ে গেল। আগন্তুক ওর হাত থেকে পিস্তলটা আর বাইকের চাবি নিয়ে রাফিকে বাইকে তুলে নিয়ে চলে আসে। রাফিকে ভার্সিটির সামনে রাস্তায় ফেলে চলে আসে নিজ গন্তব্যে। এদিকে আবি মেহরাব সাহেবের রুমে প্রবেশ করে। মেহরাব সাহেবের হাতে সাদা গোলাপ। আবি রুমের মধ্যে প্রবেশ করে প্রশ্ন করে, আপনার হাতে সাদা গোলাপ কেন? মেহরাব সাহেব টেবিলে গোলাপটা রাখতে বলে, আমার প্রধান হাতিয়ারের থেকে এটা আমার গিফট। মানে খুব সোজা, তুমি তো নীলার বন্ধু, তুমি তো তাহলে সবটা জানো। রাফিয়ান কি? একটা ছেলে ছিল, নাম নিলয়। সে ছিল রাফিয়ান, আর তাকে নিয়ে এত কিছু। আপনি বা আপনারা রাফিয়ান মানে নিলয়কে খুঁজছেন। তবে সবটা সত্য না। নিলয় প্রথম রাফিয়ান হলেও এখন তার কোনো অস্তিত্ব নেই। নিলয় এখন কিছুই করবে না, তবে নিলয়কে দিয়েই নিলয়কে মারব। মানে নিলয়ের বোন যে আমার কাছে, আর তার থেকে সাদা গোলাপ সালমানকে মেরে দিয়েছ। আর বারানাকে সে আমার বাড়ির সামনে যে লেটার বক্স ছিল সেখানে চিরকুট আর সাদা গোলাপ পাঠিয়ে দিয়েছে। আর আপনি কি তাকে কালো গোলাপ দিতেন? তুমি জানো কি করে? সাদা গোলাপের বিপরীত কালো গোলাপ। সে সাদা গোলাপ দেয় আর আপনি কালো। সিম্পল হিসাব। তুমি বেশ জিনিয়াস। তোমাকে তাহলে বলি শোনো, আমি হতে চাই পুরো দেশের একজন বড় মাপের লোক। আমি বলেছি তো, আপনাকে আমি পুরো পৃথিবী এনে দেবো, শুধু বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিন। তাই নাকি? তাহলে সাকিবকে মেরে দেখাও। আবি মুচকি হাসলো। সাদা দাঁতগুলো দেখা যাচ্ছে কেবল বড় দাড়ি গোফের মধ্য দিয়ে। আবি মেহরাব সাহেবের টেবিলের দিকে এগিয়ে আসে। টেবিলের উপর এক প্যাকেট সিগারেট পড়ে থাকতে দেখে ও প্যাকেট থেকে সিগারেট বের করে চেয়ার টেনে মেহরাব সাহেবের সামনে বসে। মেহরাব সাহেবের থেকে আগুন চাইতে মেহরাব সাহেব নিজে এসে সিগারেটে আগুন জ্বালিয়ে দেয়। তুমি আমার বন্ধু, আর বন্ধুর জন্য সামান্য সিগারেটে আগুন জ্বালিয়ে দিতে পারবে না? অবাক হচ্ছি, আমাকে এত তাড়াতাড়ি বন্ধু বানালেন। একটা কথা কি জানেন মেহরাব স্যার, জীবনে কখনো মানুষ চিনতে ভুল করতে নেই। মানুষ বন্ধু হয় আবার শত্রু। যে বন্ধু হয় সে একদিন কিন্তু শত্রুও হয়ে যায়। পরিচিত লোকেরাই হয় শত্রু। হতেও পারে আমি একদিন আপনার শত্রু হয়ে গেলাম। মেহরাব সাহেব একটু শব্দ করে হাসলেন। বসা থেকে উঠে টেবিলে থাকা সিগারেটের প্যাকেটে নিয়ে কাছে জানালার কাছে যেয়ে দাঁড়ায়। জানালার কাজ খুলে দিয়ে লাইটার দিয়ে একটা সিগারেট জ্বালিয়ে নেয়। একটা টান দেয়, আবারও শব্দ করে হাসে। হাসতে হাসতে বলে, প্রতিটা মানুষ হয় বুদ্ধিমান, আর রাফিয়ান জগতে সামান্য বুদ্ধিমানদের জন্য হয় তাড়াতাড়ি মৃত্যু। রাফিয়ান হওয়ার জন্য জীবনের শৈশবটা আমি নিজ হাতে বানিয়েছি। তুমি জানো, গরিব হয়ে জন্ম নেওয়াটা ভাগ্যের দোষ, কিন্তু গরিব হয়ে মরাটা আমার দোষ। যখন কিছুই ছিল না তখন থেকে মানুষকে ভাঙিয়ে খেয়েছি, তারপর এত কিছু। তুমি বললে না তুমি শত্রু হয়ে যাবে, পারবে না। যেভাবে বলে সে কখনো শত্রু হবে না। আর বললে না এত তাড়াতাড়ি মানুষকে চিনতে নেই, এটা ঠিক। কিন্তু কিছু মানুষ আছে যাদেরকে চিনতে রহস্যময় হলেও তাদেরকে চিনতে পারলে দুনিয়ার সব থেকে সুখী মনে হবে। তখন সব মানুষ একই রকম হয় না, আর না হয় সবাই শত্রু বা বন্ধু। কিছু মানুষের কথায় ভালোবাসতে ইচ্ছে করে। তোমার কথাগুলো আমাকে তোমার প্রতি ভালোবাসা জাগিয়েছে। আমি তোমাকে বিশ্বাস করি আর ভালোবাসি। আবি বসা থেকে উঠে মেহরাব সাহেবের পাশে এসে দাঁড়ায়। জানালা দিয়ে তাকাই বাইরে। মৃদু বাতাস আসছে বাইরে থেকে। আবি বলে, আমার কোনো নিজস্ব সংবিধান নেই, আর না আছে নিজের কোনো শহর। আমি ভালোবাসতে শিখেছি, বিশ্বাস করি আপনাকেও। তবে আমাকে যে একবার বিশ্বাস করে তাকে কখনো ঠকায় না আমি। তবে আবারও বলছি, মানুষকে চিনতে সময় নিন। সময় নেব? যদি সময়ের প্যাচে পড়ে সেই মানুষটাই হারিয়ে যায়? আমাকে দিয়ে সাকিবকে মারতে যান, এর থেকে আপনার দুটো কাজ হবে। আমাকে একটু চেনা হবে, আর আপনার রাফিয়ান জগতের রাজা হতে আরও একজন প্রতিদ্বন্দ্বী চলে যাবে। তবে সময় কিন্তু সবসময় নিজের আয়ত্তে থাকে না। আমি ইউ আর জিনিয়াস, আই লাইক ইট মাই ফ্রেন্ড। রাফিয়ানের রক্ত নিয়ে খেলার এই জগতে একটাই সমাপ্তি, মারো না হয় মরো। আর বাঁচলে রাজা হও, না হলে লাত খেতে খেতে রাফিয়ানেরই যেন অস্তিত্ব বিলীন হবে। আমি রাজা হব, তোমাকে করব সেনাপতি।
আবি মেহরাব সাহেবের হাত থেকে সিগারেটটা নিয়ে নেয়। মেহরাব সাহেব মুচকি হাসে। আবি বলে, আপনি কখনো আমাকে সেনাপতি করবেন না। আপনার মুখে রাফিয়ান জগতে রাজা হওয়ার নেশা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর আমি যদি সবাইকে শেষ করতে পারি তাহলে নিশ্চয়ই আপনাকেও পারবো। আবি, রিয়েলি আই এম ভেরি ইমপ্রেস অফ ইউ। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। তর্কের থেকে নীরবতা শ্রেয়। তার মানে এই নয় যে বিশ্বাস করে চুপ থাকছি। এক মিনিট, তুমি হি হি করে হাসলে? নিলয়কে কপি করার চেষ্টা, নিলয়কে দেখানোর জন্য ওর থেকে শেখা। এত তাড়াতাড়ি সন্দেহ? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু দূর, মিস্টার মেহরার রাফিয়ান। আচ্ছা, তোমাকে সব বলবো একদিন। আপনার কাজ হয়ে যাবে, তবে নীলা যেন জানতে না পারে। অবশ্যই। আবি মেহরাব সাহেবের রুম থেকে বেরিয়ে বড় রকমের অবাক হয়। নীলার সামনে দাঁড়িয়ে আছে। আবি মাথা নিচু করে নেয়। আবি, তুমি বাবার রুমে কি করছিলে? আবি কোনো কথা বলে না। নীলা আবিকে আবারও প্রশ্ন করে। মেহরাব সাহেব রুম থেকে বেরিয়ে আসে, হাতে সাদা গোলাপ। নীলাকে বলে, আমি ডেকেছিলাম ওকে এটা দেব বলে। ছেলেটা অনেক ভালো, কত চুপচাপ থাকে। আমার হাতে এটা দেখে আমার সাথে উপরে আসে, কিন্তু কোনো কথাই বলেনি। বুঝলাম না চুপচাপ কেন থাকে। আমি একটু বকা দিতেই সে অভিমান করে রুম থেকে বেরিয়ে আসে। নীলা যেন হাত ছেড়ে বাঁচে। যাক বাবা, তাহলে বুঝতে পারিনি আবিকে। কবে যে আবি ঠিক হবে। নীলা ফুলটা হাতে নিয়ে আবিকে নিয়ে চলে যায়। ওদিকে জয় বাড়ি থেকে বের হয়। সালমানের নাম্বার ট্র্যাক করে লোকেশন জেনে নেয়। তারপর মেহরাব সাহেব রুমের ভিতরে চলে আসে। জানালার কাছে যেয়ে দাঁড়ায়, হাতে জ্বলন্ত সিগারেট। জানালা দিয়ে বাইরে তাকায়, মনে করতে থাকে। আবিকে নীলার বোনের কথা বলতে সেটা নিয়ে আর কোনো প্রশ্ন করেনি কেন? আমরা একটা ভাব করছিল যেন ও সব জানে। তবে কি অনেক কোনো ভুল করে ফেললাম? রাফিয়ান জগতে সবাই রাফিয়ান হতে চাইলেও সবাই পারে না। জয় ঠিকই হয়তো আন্দাজ করেছিল নতুন ছেলেকে এতটা বিশ্বাস করা ঠিক না, কিন্তু আবি ছেলেটার কথাগুলো একদম অন্যরকম। তীব্রভাবে মনের সব ভাবনাগুলো পাল্টে দিয়ে সেখানে জাগিয়েছে বিশ্বাস। মানুষ কোনো ব্যক্তির কাজে বা সুন্দর চেহারায় প্রেমে পড়ে না। মানুষ প্রেমে পড়ে কারো কথার চাকচিক্যে। কথার ধরনে বোঝা যায় মানুষটা কেমন বা সে কেমন হতে পারে। এজন্য প্রেম হয় অদেখায়, প্রেম হয় অচেনায়। অদেখা বা অচেনার প্রেমগুলোতে থাকে বিশ্বাস। এক একজনের প্রতি থাকে আলাদা আগ্রহ, সম্মান আর ভালোবাসা। আবির পিছনে পিছনে কি আছে তা জানে না মেহরাব সাহেব, তবে সে জানে আবির কথা বলার ধরনটা আলাদা, যা এক নিমিষে কাবু করে দিতে সক্ষম। যেমনটা ছিল নিলয়ের। বেশ চমৎকার স্মার্টনেস, কথার সামলাচ্ছে সবাইকে পাগল করতে সক্ষম। ওদিক দিয়ে আবির অনেক মিল খুঁজে পাওয়া যায়। যদি আবি বলেছে সে নিলয়কে কপি করতে চায়, নীলার মুখে নিলয়ের গল্প শুনে এমন হয়েছে। যাই হোক, আবিকে দিয়ে সব কাজ করে নিতে হবে। পরে কি হবে সেটা না হয় পরেই দেখা যাবে। আর তো আছে নীলার বোন, আর বেঁচে থাকা মা। সে টানটা ঠিক আমিই মারব। তবে রাফিয়ান জগতে বিশ্বাস শব্দটা খুবই নগণ্য। এখানে শেষ নিঃশ্বাস অবধি প্রতিটা মানুষ মাইন্ড গেম খেলে থাকে। কেউ প্রখরভাবে খেলে, আবার কেউ দুর্বলভাবে। বিশ্বাস হতে সাবধান। তবে দেখা যাক আবি ছেলেটা কি চমক দেয়। কথাগুলো ভাবতে ভাবতে মেহরাব সাহেবের ফোন বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে জয়ের ফোন। রিসিভ করে মেহরাব সাহেব। স্যার, সালমানকে হয়তো কেউ মেরে ফেলেছে। ওর নাম্বারটা ট্যাগ করে এক জায়গাতে স্থির দেখছি। আমরা স্পটে যাচ্ছি। আচ্ছা যাও, সবকিছু প্রমাণ নিয়ে অফিসে দেখা করবা। এটা নিয়ে জরুরি মিটিং করতে হবে। আর সালমানের খোঁজ নাও, আমাকে জানাবে। জয় সালমানের নাম্বারটা লোকেট করে সেখানে পৌঁছায়। কালো রঙের গাড়ি থেকে 3 জন লোক নামে, জয়, ফায়াজ আর সাকিব। সাকিব নামতে খেয়াল করে কেউ একজন একটু উচ্চ শব্দে হাসছে। সামনে তাকায় ওরা। একজন লোক হাঁটুতে মাথা লাগিয়ে বসে বসে হাসছে। সবাই নিজের কোমর থেকে পিস্তল বের করে সামনের দিকে তাকায়। একজন লোককে বসে থাকতে দেখে ওরা বলে,
লম্বা চুল, লম্বা দাড়ি, গায়ে ছেঁড়া কাপড়, খালি পায়ে রাস্তা ও লাশের পাশে বসে বসে হাসছে। জয় যে বলে, ওই কে তুই? লোকটা কোনো কথা বলে না, জোরে জোরে হাসতে থাকে। জয় বাম হাত দিয়ে রাস্তায় করে একটা ধাক্কা দেয়। হাব ভাব দেখে বোঝা যাচ্ছে লোকটা পাগল। রক্তগুলো স্রোতের ন্যায় বয়ে যাবে অনেক দূর। লাশগুলো খাবে রাস্তায় পড়ে থাকা লাতখোর কুকুরগুলো। শিয়ালের হুক্কা হুয়া শব্দে লাশের অস্তিত্ব হবে বিলীন। লাশেরা হবে পিঁপড়ের খাদ্যে বন্দি। বেঁচে থাকবে রাফিয়ান, রাফিয়ান, রাফিয়ান আর রাফিয়ান। বাঘবন্দি খেলায় একটাই বাঘ, বন্দির জন্য চারপাশে অজস্র শিকারী। কিন্তু বাঘের তীব্র হিংস্রতায় সে সব নস্যি। কিন্তু সে যে বাঘ নয়, সে আসল রাফিয়ান। বসে থাকা পাগলটা সামনের দিকে তাকিয়ে এক নাগারে কথাগুলো বলতে থাকে। জয়, সাকিব আর ফায়াজ চমকে উঠে সরে আসে পাগলটার দিকে। হাত পা কাঁপতে থাকে সবার। সাকিবের হাত থেকে পিস্তল পড়ে যায় নিচে। কোনো রকমে হাত তুলে নিয়ে বসে থাকা পাগলটার দিকে ধরে। তুই কে? পাগলটা উঠে দাঁড়ায়, শব্দ করে হাসতে থাকে। হাসতে হাসতে বলে, পাতিমাস্তান, রাহিনাম। আমি দেখেছিলাম ওদের সবাইকে কে মেরেছে। সে সাধারণ কেউ না, সে ছিল অচেনা। মারার সময় বারবার বলেছিল, রাফিয়ান ইজ ব্যাক। তোদের শহরে এসেছি, খেলবো তোদের স্টাইলেই মাইন্ড গেম। যার এক প্রান্তে আমি থাকবো, ও পাশে তোরা। একটাই বুলেট, একটাই গেম, একজন রাফিয়ান আর অজস্র লাশ। লাশগুলো কুকুর আর শিয়াল খুবলে খুবলে খাবে। দেখবো আমি, হাসবো জোরে। মৃত্যুযাত্রী লাশের আত্মচিৎকার ভেসে যাবে বাতাসের বেগে। সবাই চুপ হয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। রাহি নামের ছেলেটা এত গুছিয়ে কথা বলবে কেউ ধারণাই করতে পারছে না। জয়দের মধ্যে এক ধরনের চাপা ভয় কাজ করছে। জয় যেন নিশ্চুপ দর্শকের মতো তাকিয়ে থাকে। রাহি বলে, আমার বাবাকে মেরে ফেলা হয়েছিল, আর মেরেছিল রাফিয়ান নামের কেউ একজন। তাকে খোঁজার জন্য এই বেশ পাগল সেজে ঘুরে বেড়াই। আমার একটাই টার্গেট, রাফিয়ানকে খুঁজে বের করে শেষ করে দেওয়া। সেজন্য আজ এখানে এসেছিলাম। আর এসে এইসব লাশ দেখি, তবে লাশের পাশে কালো গোলাপ আর সাদা চিরকুটো দেখি। সে চলে গেছে, মুখ ঢাকা ছিল। আজ যদি আগে আসতাম তবে সে মরতো আমার হাতে। আই নিড রাফিয়ান, হোয়ার হি ইজ। আমরা জানি না, আমরা নিজেরাই তো তাকে খুঁজছি। বেশ চমৎকার তো। রাফিয়ানের শত্রুদের সাথে আমার দেখা। তার শত্রু মানে আমার বন্ধু। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। এক হয়ে না হয় খুঁজবো রাফিয়ানকে। জয় এখনো কোনো কথা বলেনি। সে সালমানের বডির দিকে তাকায়। কপালে চুইংগাম আটকানো, মাথায় কালো গোলাপ। কালো গোলাপের পাশে ছোট একটি সাদা কাগজ ইটের টুকরোর চাপা অবস্থায় রাখা। সালমানের পাশে একজন অদ্ভুত লোক দাঁড়িয়ে, যার কথাগুলো তীব্রভাবে মনের অনুভূতিগুলোকে নাড়িয়ে দিচ্ছে। সে নিজেই রাফিয়ানকে খুঁজছে। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। জয় বলে, রাফিয়ানকে খুঁজতে তুমি কি আমার সাথে থাকবে? তুমি যে বেইমানি করবে না সেটার কি গ্যারান্টি? জয়ের ধূর্ত বুদ্ধিদীপ্ত মস্তিষ্কে নানা রকম প্রশ্ন ছুটে বেড়াচ্ছে, কিন্তু সামনে থাকা রাহি উদ্ভট হাসি দিয়েই চলে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম, ফিরিয়ে দিলে কোনো সমস্যা নেই। আমি একাই তাকে খুঁজবো। তবে আমার রাস্তায় তোমরা যদি ভুলেও আসো, তখন তোমাদের কেউ বেঁচে থাকতে পারবে না। কিন্তু আমি চাই না একই শত্রুদের উদ্দেশ্যে নিশাচরেরা শত্রু হোক। ভালো থেকো তোমরা। কথাগুলো বলে রাহি চলে আসবে, সে সময় জয় বলে, ওকে রাজি, বন্ধু হব, একসাথেই খুঁজবো রাফিয়ানকে। গুড। তবে একটা কন্ডিশন, আমাকে আমার মতো করেই থাকতে দিতে হবে। কখনো পাগল বেশে, আবার কখনো ঠিকঠাক ভাবে, কিন্তু দাড়ি গোফ কাটতে পারবো না। ওকে। জয় রাহিকে নিয়ে গাড়িতে ওঠে। জয় মনে মনে ভাবে রাহিকে দিয়ে সে ওর সব কাজ করাবে। ছেলেটার কথায় মাঝে মাদকতা আছে। সামনে থেকে সব শত্রুদের রাহির মাধ্যমে সরিয়ে সে হবে রাফিয়ান জগতের রাজা। রাফিয়ান জগতে একটাই রাফিয়ান হয়, আর সে হবে এই জয়। মনে মনে হাসতে থাকে ও। রাফি নিজের রুমে এসে বসে। আর ঘন্টাখানিকের মধ্যে আগে ওর জ্ঞান ফিরে।
গভীর রাত ছিল তখন। রাস্তার পাশে পড়ে থাকতে দেখে কিছু সময় ভাবতে থাকে কি ঘটেছিল আর কোথা থেকে কে আসলো এখানে। ধীরে ধীরে সব মনে করতে থাকে ও, কিন্তু রাফি অবাক হয়। আউদ্যোগ ব্যক্তিটি তাকে না মেরে কেন তাকে ওখান থেকে তুলে নিয়ে আসলো। কথাগুলো ভাবতে ভাবতে বাড়িতে চলে আসে। একটু পর ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়। প্যান্টের পকেটে কি যেন একটা অনুভব করে। হাত দিয়ে দেখে একটা সাদা কাগজ, 2টা ভাঁজ করা আছে। রাফি ভাঁজ খুলে দেখে সেখানে লেখা। ধন্যবাদ মিস্টার, সালমানের থেকে ফোনটা কেড়ে নেওয়ার জন্য ধন্যবাদটা দিলাম। আর আমি কিন্তু জানি আপনি কে, রোজ আপনাকে দেখি। দেখা হবে আবারও কোনো এক অসময় রাফিয়ান শহরের মাইন্ড গেমে। কিন্তু আপনি কেন ওখানে গিয়েছিলেন? শিকারটা আমার ছিল, কিন্তু শিকারে ছিল 2জন। তবে শেষে শিকারটা আমিই করলাম। আমি আমার শিকারকে কখনো ছাড়ি না। টেক কেয়ার পিচ্ছি রাফিয়ান। রাফি বোকার মতো কিছু সময় কাগজটার দিকে তাকিয়ে থাকে। তাকে কে চিনবে? কেমন একটা অচেনা ভয় কাজ করছে ওর।